আলাইকুম। গত ক্লাসে আমরা কোষঝিল্লির রাসায়নিক গঠন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা কোষঝিল্লির কাজ সম্পর্কে জানব। প্রথমত কোষঝিল্লি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। কিভাবে ঘিরে রাখে? আমরা জানি কোষঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের প্রাচীর অর্থাৎ আবরণ। প্রোটোপ্লাজমের আবরণ কি? কোষঝিল্লি। এই কোষঝিল্লি প্রহরীর মতো ভিতরে সাইটোপ্লাজমের মাতৃকা, সাইটোপ্লাজমের অঙ্গাণু এবং নিউক্লিয়াসকে ঘিরে রাখে এবং এটাকে প্রোটেক্ট করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে এটাকে প্রোটেক্ট করে। এখন প্রশ্ন আসতে পারে যে কোষ প্রাচীর তাহলে কি করছে? কোষঝিল্লি মূলত প্রাণী কোষের ক্ষেত্রে, আর কোষ প্রাচীর তো শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, তাই না? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর প্রতিকূল অবস্থা থেকে উদ্ভিদ কোষে রক্ষা করে, তবে প্রাণী কোষে কোষঝিল্লি কি একটি প্রহরীর মতো কাজ করে। তারপর আসি বিভিন্ন বস্তুর স্থানান্তর, ব্যাপন এবং নিয়ন্ত্রণ। কোষঝিল্লি হচ্ছে একটি বৈষম্যবৃত্ত পর্দা, অর্থাৎ কোষঝিল্লির মধ্য দিয়ে নির্বাচনমূলক পর্দা, অর্থাৎ এখান থেকে প্রয়োজন মতো বিভিন্ন অণু বা আয়ন চলাচল করতে পারে। যেমন কোষঝিল্লির ভৌত গঠনে আমরা জেনেছিলাম যে ইন্টিগ্রাল প্রোটিন নামক এক ধরনের প্রোটিন রয়েছে। এই প্রোটিনের মধ্য দিয়ে বিভিন্ন অণু, আয়ন এগুলো কি খুব ইজিলি চলাচল করতে পারে। তারপর ব্যাপন নিয়ন্ত্রণ। কোষঝিল্লির ভিতরে যদি কোনো অণু বা আয়ন বা কোনো পদার্থ, কোনো কিছুর পরিমাণ যদি কম থাকে, কোষঝিল্লি কি করে বাইরে থেকে সেই পদার্থটি ভিতরে নিতে পারে। বা কোষঝিল্লির ভিতরে যদি কোনো অণু বা আয়নের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সে খুব সহজে তাকে বের করে দিতে পারে যে আমার প্রয়োজন নয় 50%, আমার লাগবে 30%, কিন্তু আমার আছে এখানে 50, ও খুব ইজিলি 20% বাইরে বের করে দিতে পারবে। এইভাবে সে ব্যাপন নিয়ন্ত্রণ। ব্যাপন মানে কি? আমরা জানি কি ব্যাপন হচ্ছে কি দুইটা অবস্থা কি সমপর্যায়ে থাকতে হবে, একটা ভারসাম্য রক্ষা করে। এইভাবে কি কোষঝিল্লি কোষের ভারসাম্য রক্ষা করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর এনজাইম বিন্যস্ত থাকে। কোষঝিল্লি এই গায়ে গায়ে বিভিন্ন এনজাইম বিন্যস্ত থাকে। এই এনজাইমগুলো কোষ বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা বিভিন্ন ধরনের কাজে কি এগুলো কার্যকারিতা রক্ষা করে। তারপর নিয়ন্ত্রণ করে। তারপর বিহদাণু সংশ্লেষণ করে। কোষঝিল্লি ভিতরে যে সাইটোপ্লাজমের অঙ্গাণু যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এগুলো গোলগি বডি কার্বোহাইড্রেট সংশ্লেষ করে। তারপরে রাইবোজোম হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করে। কোষঝিল্লি না, মূলত কোষঝিল্লির ভিতরে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আছে, এগুলো বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করতে পারে। একটা প্রোটিন অণু কিন্তু বিশাল, তারপর কার্বোহাইড্রেট অণু এগুলোও কিন্তু বড় বড়, পানি অণু হচ্ছে এগুলো অনেক বড়, এগুলো কি কোষঝিল্লি সংশ্লেষ করতে পারে। তারপর তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তথ্যের ভিত্তি হিসেবে কিভাবে কাজ করে? যেমন ব্যাকটেরিয়া বা হচ্ছে কোনো জীবাণু, ভাইরাস, এগুলো যখন কোষে প্রবেশ করে আগে কাকে ভেদ করতে হবে? অবশ্যই কোষঝিল্লিকে। কোষঝিল্লিতে যদি কখনো কোনো ভাইরাস বা কোনো জীবাণু অ্যাটাক করে, তখন কোষঝিল্লি থেকে এক ধরনের গ্লাইকোপ্রোটিন নামক পদার্থ কি উৎপন্ন হয় বা ক্ষরিত হয়। তখন সে যেই কোষকে অ্যাটাক করে পাশের কোষগুলোকে বলে যে জীবাণু আক্রমণ করছে, তোমরা প্রতিরোধী হয়ে ওঠো। তখন কি পাশের কোষগুলো সে তথ্য দিয়ে থাকে, এই তথ্যের মাধ্যমে পাশের কোষগুলো কি প্রতিরোধী হয়ে ওঠে। আমাদের দেহে যখন একটি জীবাণু বা ভাইরাস আক্রমণ করে, তখন কিন্তু দ্বিতীয়বার ওই জীবাণুকে টার্গেট করে বা ওই জীবাণুকে মনে রাখে, পরবর্তীতে ওই জীবাণুর উপর আর যেন কোষকে অ্যাটাক না করতে পারে, তার জন্য কি একটা প্রতিরোধী ব্যবস্থা আগে থেকেই তৈরি করে রাখে আমাদের কোষ। তারপর এটাকে মানবদেহের প্রতিরক্ষা অধ্যায় আমরা পড়বো, সেখানে তৃতীয় প্রতিরক্ষা স্তর নামে একটা পরিচিত। তারপরে আসি পারস্পরিক বন্ধন। একটা জীবদেহ বা যাই হোক না কেন একটিমাত্র কোষ দিয়ে তো গঠিত না। জীবদেহকে একটিমাত্র কোষ দিয়ে গঠিত, লক্ষ লক্ষ হাজার হাজার কোষ দিয়ে গঠিত। এই কোষগুলি কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত হয়েছে? অবশ্যই কোষঝিল্লির মাধ্যমে, কারণ কোষঝিল্লি হচ্ছে বাইরের আবরণ। এই আবরণের সাথে আরেকটি আরেকটি কোষঝিল্লি অ্যাটাচ হয়েছে, তখন আরেকটা কোষ দুটোর সাথে সংযোগ হয়েছে। এইভাবে পরস্পরের সাথে প্রত্যেকটা কোষ সংযুক্ত হয়ে একটা জীবদেহ তৈরি হয়। তারপর এইভাবে কি জীবদেহ কি ছোট থেকে বড় হতে থাকে। তারপর চলনে আসি। আমরা জানি কোষঝিল্লি কি সচল, অর্থাৎ এটা নড়াচড়া করতে পারে। যেমন এককোষী প্রাণী অ্যামিবা তো একটা কোষ দিয়ে তৈরি, তাই না? এটা কিভাবে চলাচল করে? এই যে কোষঝিল্লিতে সচল বা নড়াচড়া করে, এইভাবে কি ওই নাড়াচাড়াতে অ্যামিবা মূলত এক স্থান থেকে অন্য স্থানে যায়। অর্থাৎ এই কোষঝিল্লিটা অ্যামিবার পায়ের মতো কাজ করে। ঠিক আছে, আমরা যেমন পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, পায়ের মাধ্যমে চলাচল করি না, তেমনি অ্যামিবা কি তার কোষঝিল্লির মাধ্যমে চলাচল করে। তারপরে আসি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। যখন একটি খাদ্য কণা আসে, তখন কোষঝিল্লি একটা উদ্দীপনা সৃষ্টি করে। ওই উদ্দীপনার মাধ্যমে খাদ্য কণা কি উদ্দীপ্ত হয়ে তার কাছে আসে, তখন কি কোষঝিল্লিটা এটা ভক্ষণ করে ফেলে। তারপর যদি তরল
কোনো পদার্থ আসে, তখন ওই পিনোসাইটোসিস প্রক্রিয়ায় ওই তরলটাকে উদ্দীপ্ত করে, উদ্দীপ্ত করার পর যখন কাছে আসে তখন সেটা ভক্ষণ করে। তারপর আসে নিউরোট্রান্সমিটার রূপে। আচ্ছা, নিউরোট্রান্সমিটার মানে নিউরনের সাথে পরিচিত না? নিউরন। তারপর ট্রান্সমিটার মানে পরিবহন, যে একটা নিউরন চিত্র একটি নিউরন যখন দুইটা নিউরন, দুইটা স্নায়ু যে যুক্ত হয়, আমরা জানি একটি নিউরন আরেকটি নিউরন সংযুক্ত থাকে না, তবে পুরোপুরি সংযুক্ত থাকে না, মাঝখানে কি 20 থেকে 30 ন্যানোমিটার গ্যাপ থাকে। ঠিক আছে, 20 থেকে 30 ন্যানোমিটার গ্যাপ থাকে। এই নিউরন থেকে উদ্দীপনা, যেমন আমাদের শরীরে যদি একটা মশা কামড় দেয়, আমরা কি সাথে সাথে সে থাপ্পড় দিই না? কিভাবে দিই? সেখান থেকে কি স্নায়ু উদ্দীপনা, স্নায়ু তন্ত্রের মাধ্যমে উদ্দীপনা মস্তিষ্কে যায়, মস্তিষ্ক হাতকে বলে যে থাপ্পড় দাও, হাতকে থাপ্পড় দিই, তাই না? সেটা কিভাবে আসে? এই কোষঝিল্লির মাধ্যমে ভিতরে উদ্দীপনা কোষঝিল্লি এই অপর একজনে পৌঁছায়, এই একজনের মাধ্যমে আবার এই কোষ দেহে যায়, এই কোষ দেহ কি করে, আর এখান থেকে আবার কোষঝিল্লির মাধ্যমে স্নায়ু উদ্দীপনাটা অপর নিউরনে পৌঁছায়, এইভাবে কি মস্তিষ্কে যায়, মস্তিষ্ক থেকে হাতে যায়, তারপর কি আমরা আমাদের কাজ সম্পন্ন করি। এবার কি নিউরনটা তথ্য সংগ্রহ করে কি এক কোষ থেকে অন্য কোষে পরিবহন করে, উদ্দীপনা পরিবহন করে। তারপর গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি? আমরা জানি না গ্লাইকোক্যালিক্স কি। গ্লাইকোক্যালিক্স মূলত গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনের মিশ্রণ। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একত্রে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্সে কোষটির বহিস্তরে থাকে না, মানে কোষটির বাইরে থাকে। এই গ্লাইকোক্যালিক্স মূলত বোঝায় যে এখানে একটা কোষটির আছে, এবং অর্থাৎ এটাকে মার্কার রূপে মানে চিহ্নিত করেন। গ্লাইকোক্যালিক্স মূলত চিহ্নিত করেন, কোষকে মার্কার হিসেবে চিহ্নিত করে যে এখানে একটা কোষটির আছে, অবশ্যই এখানে একটা কোষ রয়েছে। এই গেল কোষটির কাজ। সাইটোপ্লাজম মূলত কোষঝিল্লি দিয়ে আবৃত নিউক্লিয়াস ব্যতীত কোষের সমস্ত প্রোটোপ্লাজমের অংশকে কি বলা হয়? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম মাতৃকা আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজম মাতৃকা কি? সাইটোপ্লাজম মাতৃকা মূলত দানাদার অর্ধস্বচ্ছ কলয়েডাল তরল সজীব পদার্থকে কি বলা হয়? সাইটোপ্লাজমের মাতৃকা। সাইটোপ্লাজম মাতৃকাকে হাইলোপ্লাজম বলা হয়, সাইটোসোল বলা হয়। তবে বিজ্ঞানী A.H. লার্ডি 1965 সালে একে সাইটোসোল নামে অভিহিত করেছেন। সাইটোপ্লাজম মাতৃকায় প্রচুর পরিমাণে পানি থাকে, তবে পানি ব্যতীত এখানে বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে। 36 ধরনের জৈব অজৈব পদার্থ, বিভিন্ন ধরনের এনজাইম এখানে বিন্যস্ত থাকে। তারপর আসে সাইটোপ্লাজম অঙ্গাণু। সাইটোপ্লাজম অঙ্গাণু মূলত মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোজোম, গোলগি বডি, প্লাস্টিড, তারপর প্যারোক্সিজম, কোষ গহ্বর, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রোসোম, এগুলো সব কিছু হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন আসে সাইটোপ্লাজমের ঘটনা। সাইটোপ্লাজম উদ্ভিদ এবং প্রাণী কোষে ভেদে দুই প্রকার হয়। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম মূলত পানি থাকে হচ্ছে 67 থেকে 96%, তবে উদ্ভিদের ক্ষেত্রে পানি থাকে 75%। পানি থাকে 75%। উদ্ভিদ কি প্রধানত শর্করা তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, এবং শর্করা থাকে, পানি থাকে 75%, শর্করা থাকে 20%, 2% থাকে খনিজ লবণ, 2% থাকে প্রোটিন, এবং 1% থাকে ভিটামিন এবং ভিটামিন এবং চর্বি, অন্যান্য পদার্থ। এবং প্রাণীর ক্ষেত্রে 67% থাকে পানি। যে 67% পানি থাকে, তারপর প্রোটিন থাকে হচ্ছে 15%, খনিজ লবণ থাকে মাত্র 4%, চর্বি থাকে 13%, এবং 1% থাকে কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদান। এখন হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজম মূলত কি বিভিন্ন ক্ষুদ্রাণু ধারণ করে। ক্ষুদ্রাণু কি? এই যে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড, গোলগি বডি, এগুলো কি ধারণ করে, বিভিন্ন জৈবিক কাজ করে। তারপর নড়াচড়া করার মাধ্যমে কি বিভিন্ন, যেমন আমার রাইবোসোমটা এখানে আছে,
এখন আমার এটাকে এইখানে প্রয়োজন, তো সাইড এগুলো কি সচল না, তো নড়াচড়া করার মাধ্যমে কি এরা এক স্থান থেকে অন্য সাইডে বস্তু স্থানান্তর করে। এরপর এগুলো কোষের অম্লত্ব এবং খারত্বকে নিয়ন্ত্রণ করে। অম্লত্ব খারত্ব কি, মূলত পিএইচ। স্বাদ হচ্ছে পিএইচ নিরপেক্ষ, অর্থাৎ যখন স্বাদ থাকবে তখন কোনো বস্তু কি নিরপেক্ষ থাকবে, অর্থাৎ এটা অম্লীয় হবে না এবং পদার্থ অম্লীয় হবে না, ক্ষারীয় হবে না। যখন স্বাদের নিচে যাবে তখন পদার্থ অ্যাসিড হবে, অর্থাৎ সেটা অম্লীয় হবে। 0 থেকে 6 বা 6.9 পর্যন্ত হচ্ছে পিএইচ অম্লীয়, এবং 7.1 থেকে 14 পর্যন্ত হচ্ছে ক্ষারীয়। এগুলো সব কি সাইটোপ্লাজম নিয়ন্ত্রণ করে। এরপর আসি সাইটোপ্লাজম। কোষের পিএইচ মূলত কোষ গহ্বর নিয়ন্ত্রণ। যখন কোষে অম্লীয় পদার্থের পরিমাণ বেশি হয়ে যায় তখন কোষ গহ্বরে সেগুলো জমা হয়, কোষ গহ্বরে সেগুলো জমা হয়, এভাবে কোষের ভারসাম্য রক্ষা করে। আবার যখন ক্ষারীয় পদার্থ বেশি হয়ে যায় ঠিক তদ্রূপভাবে কি কোষ গহ্বরে সেগুলো জমা হয় এবং কোষ গহ্বরে সেগুলো জমা হয় বা কোষের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এছাড়া বর্জ্য পদার্থ, কোষের বিভিন্ন বিপাকীয় কার্যক্রমের পর যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো মূলত কোষ গহ্বরে জমা হয়। এখন আমরা কোষের কাজ সম্পর্কে জানলাম, এখন আসি কোষের বিপাক। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। সাইটোপ্লাজমের বিপাক মূলত দুই প্রকার, একটা হচ্ছে অপচিতিমূলক আর একটা হচ্ছে উপচিতিমূলক। উপচিতিমূলক কি? উপচিতিমূলকে হচ্ছে বিভিন্ন ধরনের অণু, কতগুলো অণু একসাথে যুক্ত একটি জৈব অণু গঠন করে। যেমন সালোক সংশ্লেষণে যদি দেখি আমরা, এখানে কি পানি, তারপর হচ্ছে কি সূর্যের আলো, ক্লোরোফিল, এগুলোকে একসাথে যুক্ত হয়ে একটি গ্লুকোজ অণু তৈরি করে। ক্লোরোফিল আর আলো প্রভাবকের উপস্থিতিতে কি পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে গ্লুকোজ অণু তৈরি করে। আর অপচিতিমূলক যদি বলতে চাই তাহলে শ্বসনে দেখি, শ্বসনে কি গ্লুকোজ অণু ভেঙে কি কার্বন ডাইঅক্সাইডে এটিপি তৈরি হয়। এটা হচ্ছে কি ক্যাটাবলিজম। ক্যাটা মানে কি কাটা, এখানে একটি বড় জৈব অণু কি ভেঙে ভেঙে কি ক্ষুদ্র ক্ষুদ্র জৈব অণুতে পরিণত হয়। তারপর আসি জীবনের স্পন্দন। জীবনের স্পন্দন কি, সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি থাকে এবং সাইটোপ্লাজমের বিপাকী যে সব বিপাকীয় কার্যাবলী সম্পন্ন হয় সেগুলো যদি না থাকতো তাহলে জীবনে অস্তিত্ব থাকতো না। এখানে যেমন শ্বসন হয়, সালোক সংশ্লেষণ হয়, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এই সব বিপাকীয় কার্যাবলী যদি সম্পন্ন না হতো তাহলে জীবনে অস্তিত্বই থাকতো না। সাইটোপ্লাজমে মূলত জীবন বলা হয়ে থাকে, অর্থাৎ প্রোটোপ্লাজমকে ভৌতবৃত্তি বলা হয়ে থাকে এই কারণে। তারপর আসে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ। নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝায়? নিউক্লিক অ্যাসিড মূলত আরএনএ এবং ডিএনএ। এই নিউক্লিক অ্যাসিড প্রাণী কোষে বা প্রকৃত কোষে নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়াসে উৎপন্ন হলেও আদি কোষে নিউক্লিক অ্যাসিড কোষে সাইটোপ্লাজমে সংশ্লেষণ ঘটে। তারপর আসে লিপিড বিপাক। লিপিড বিপাকে মূলত মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোডিস নামক অঙ্গাণু ভূমিকা পালন করে। এই ছিল সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা সাইটোপ্লাজমের অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।